1962 সালের ডোকালামের স্মৃতি উস্কে চীনের মুখোমুখি হয়ে কড়া প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের। চীনকে পরাস্ত করতে এলএসিতে শক্তিশালী বোফোর্স আর্টিলারি C-130 জে সুপার সরঞ্জাম, অস্ত্র ও রসদ বসাচ্ছে ভারতীয় সেনা। পরিস্থিতি খুব ভয়ঙ্কর বুঝে 3টি পয়েন্টের একটি থেকে পিছু হটছে চীনা সেনা। এলএসি নিয়ে ভারত মানলেও মানছে না চীন। শনিবার এই নিয়ে হচ্ছে খুব বড় বৈঠক, নজর থাকবে বিশ্বজুড়ে। তবে কি এলএসি নিয়ে কূটনৈতিক সফলতা আসবে নাকি ফের যুদ্ধ? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিরর পজিশন লাদাখে, অর্থাৎ ভারতকে চীন যা দেখাতে চাইছে, চীনকেও ভারত ঠিক সেটাই দেখাতে চাইছে। লাদাখে এলওসি বরাবর চীন কয়েক হাজার সেনা মোতায়েন করে থাকলে ভারতও ততটাই মোতায়েন করে দিচ্ছে। সম্ভবত কিছুটা বেশি মোতায়েন করছে ভারত, ঠিক যেন চীনের মুখের সামনে একটা আয়না ধরা রয়েছে। সামরিক পরিভাষা সেটাই মিরর পজিশন। ঢিলেলে পাটকেল ফিরে দেওয়ার বন্দোবস্ত, কিন্তু আলোচনা বন্ধ হয়নি। শনিবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক বসতে চলেছে। সীমান্ত বিবাদ নিয়ে এই স্তরের বৈঠক ভারত চীনের মধ্যে বিরল। অর্থাৎ আলোচনার সমস্যা মিটতেই পারে, কিন্তু কর্মজীবনের থেকে দেখা যাচ্ছে চীন মোটেই বিশ্বাসযোগ্য নয়। চমকে দিয়ে হানাদারি চালাতে পারে PLA। সুতরাং পাল্টা হানাদারির জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে ভারতীয় বাহিনীকে, এবং সেটাই করছে ভারতীয় বাহিনী। জানা যাচ্ছে এবার এলএসি শক্তিশালী বোফোর্স আর্টিলারি ইনস্টল করছে ভারতীয় সেনা। লাদাখে দীর্ঘদিন ধরে ভারতের উপর চেপে বসেছে ভারতীয় সেনা। ভয় দেখাতে ভারতের সীমানার ভেতরে ঢোকার চেষ্টা করলেও তা সফল হতে দেয়নি দেশের সেনাবাহিনী। চীন সীমান্তে 5000 সেনা মোতায়েন করলেও ভারত রেকর্ড সেনা মোতায়েন করে শক্তি প্রদর্শন করেছে। এবার চীনকে মুখ থুবড়ে ফেলতে আরও তৈরি ভারত। চীনকে টেক্কা দিতে এবার শক্তিশালী বোফোর্স ইনস্টল করা হচ্ছে। শুধু তাই নয়, রাস্তা এবং ব্রিজ নির্মাণের কাজও আরও দ্রুততার সঙ্গে করা হচ্ছে। পাশাপাশি জরুরি জেট অবতরণের জন্য তৈরি হচ্ছে ইমার্জেন্সি ল্যান্ডিং স্টেপ। তাই ভারতের সঙ্গে খণ্ডযুদ্ধে সামিল হলেও শুধু মুখে ছেড়ে দেওয়া হবে না চীনকে। বোঝাই যাচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের প্রতি মুহূর্তে উত্তেজনার পারদ চটে। ভারত এবং চীনের সীমানা যেখানে মিশেছে, অরুণাচল থেকে লাদাখ পর্যন্ত সেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নানা এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। এলএসি বলে ভারত যে রেখাকে মানে, অনেকেই জায়গায় চীন সেই রেখাকে মানে না। এলএসি আসলে কোনটা তাই নিয়ে ভারত এবং চীনের ধারণা ফারাক রয়েছে অনেক, কিন্তু এই ধারণা শব্দটার আপত্তিকর। এলএসি আসলে কোনটা তার কারণ ধারণার উপর নির্ভর করে না। সেই 60-এর দশক থেকেই ঐতিহাসিক দলিল এবং ভৌগোলিক যুক্তি ধরে ভারত অত্যন্ত স্পষ্টভাবে চীনকে দেখিয়ে দিয়েছে ভারতের এলাকা কতদূর পর্যন্ত। কিন্তু এলএসি অবস্থান সম্পর্কে চীনের বক্তব্য কোনো ধারাবাহিকতা নেই। তাদের দাবি বারবার বদলেছে। বিভিন্ন সময় তারা এলএসির বিভিন্ন রকম অবস্থান দেখাতে থাকে এবং নিজেদের ওই সব দাবির পক্ষে চীন কখনোই কোনো ঐতিহাসিক দলিল বা ভৌগোলিক যুক্তি ধরতে পারেনি। আচমকা কোনো একটা এলাকাকে নিজেদের বলে দাবি করে বসায়। তাই ভারত এবং চীনের মধ্যে জিয়ে থাকা সীমান্ত বিবাদ শুধুমাত্র ধারণার ফারাক। চীনের কারসাজি স্পষ্ট বারবার হচ্ছে। এলএসিতে বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউস বা আদর্শ আচরণ বিধি তৈরি করে রেখেছে দুই দেশই। ভারত যে রেখাকে এলএসি হিসাবে মানে, সব জায়গায় সেই রেখাকে চীন স্বীকৃতি দিতে চায় না। ফলে কখনো চীনের টহলদারি বাহিনী ভারতীয় এলাকায় ঢুকে পড়ে, কখনো চীন অভিযোগ করে যে ভারতীয় বাহিনী ঢুকে পড়েছে চীনা এলাকায়। এইরকম পরিস্থিতির কথা মাথায় রেখেই SOP তৈরি করা হচ্ছে। কে কার এলাকায় ঢুকছে তা নিয়ে যদি বিরোধ তৈরি হয়, তাহলে বিনা রক্তপাতে যাতে তা মিটিয়ে নেওয়া যায়, SOP হলো তারই ব্যবস্থা। কীরকম সে ব্যবস্থা? কোনো বাহিনী যদি মনে করে যে অন্য বাহিনী এলওসি অতিক্রম করছে, তাহলে তাদের প্রথমে বাধা দেওয়া হবে। হিন্দি এবং চীনা ভাষায় লেখা ব্যানার তুলে ধরে জানানো হবে যে সীমা লঙ্ঘিত হয়েছে। মাইকে 3 বার ঘোষণা করা হবে যে সে কথা, এবং লঙ্ঘনকারী বাহিনীকে ফিরে যেতে বলা হবে। লঙ্ঘনের অভিযোগ যারা তুলেছে এটা তাদের করবে, অন্যপক্ষ ওই একই পথ নিতে পারবে না। SOP অনুযায়ী এরপরে কিন্তু ওই এলাকা ছেড়ে যেতে হবে দুই বাহিনীকেই। কোনো পক্ষই ঘটনাস্থলে তাঁবু খাটিয়ে বা বাংকার বানিয়ে স্থায়ীভাবে বসে যেতে পারবে না। বাহিনী বাড়িয়ে পরস্পরের উপরে চাপ তৈরি করতে পারবে না। পরে প্রয়োজন হলে স্থানীয় স্তরের দায়িত্বপ্রাপ্ত সামরিক আধিকারিকরা বৈঠকে বসবেন এবং আলোচনার মাধ্যমে শান্তপূর্ণ সহাবস্থান পৌঁছাবেন। অর্থাৎ গুলিগোলার বিনিময় হওয়া তো দূরে কথা, ভারত চীন সীমান্তে
গত বেশ কিছু বছর ধরে দুদেশের বাহিনীর মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি, পাথর ছোড়াছুড়ি যেসব ঘটনা সামনে এসেছে, এসওপি মানা হলে সেই সব ঘটনা হতো না। তা ঘটনাস্থলে ঘটছে এবং প্রতি বছরই এই গোলমালগুলোর সূত্রপাত ঘটেছে ভারত অভিযোগ তোলার পরেই, অর্থাৎ ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সীমা লঙ্ঘন অভিযোগ উঠেছে। চীন এসে বাধা দিয়েছে এবং তারপরে সংঘর্ষ হচ্ছে এমনটা নয়, বারবার চীনের বিরুদ্ধেই লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তারপরে একাধিক ক্ষেত্রেই চীনা বাহিনী আর ওইসব এলাকা ছেড়ে ফিরতে পারছে না, ফলে সংঘর্ষ বেঁধে যাচ্ছে। এসওপি সেই ৮০-র দশকের শুরুর দিক থেকেই তৈরি হয়েছে, কিন্তু তার লঙ্ঘন বারবারই হচ্ছে। ইদানিং তার সংখ্যা বেড়েছে। সামরিক কর্তাদের নিজেদের আলোচনা, তাই এবার বারবার লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিং এবং লেফটেন্যান্ট জেনারেল হনু সিং নামে দুই কমান্ডার নাম উঠে এসেছে। প্রথম জনের একটি পদক্ষেপ বহু বছরের জন্য ভারত চীন সীমান্তে গোলাগুলি চলা বন্ধ করে দিয়েছিল, আর দ্বিতীয়জন চীন সীমান্তের একটা বড় অংশের দায়িত্ব যখন সামলাচ্ছিলেন, তখন একবারের জন্য পিএলএ অর্থাৎ চীনা বাহিনী ওই এলাকা এলওসি লঙ্ঘন করতে সাহস দেখাননি। 1967 সালের নাথুলা এবং চোলাতে যে গোলাগুলি চলেছিল ভারত চীনের মধ্যে, তা চলেছিল এই স্বাগত সিংয়ের নির্দেশেই। তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল হননি। স্বাগত সিং তখন মেজর জেনারেল র্যাঙ্কে, অর্থাৎ সংশ্লিষ্ট ডিভিশনের ডিওসি। এলএমজি থেকে এইচএমজি ক্রমশ বাড়ছিল বিনিময়ের তীব্রতা। জিওসি মেজর জেনারেল স্বাগত সিংয়ের নির্দেশে ভারতীয় সেনা আচমকা আর্টিলারি ফায়ার অর্থাৎ কামান থেকে গোলাবর্ষণ শুরু করেছিল। তা থেকে থেমেছিল সংঘাত। সেই যে থেমেছিল, তারপর থেকে এই পর্যন্ত ভারত চীন সীমান্ত আর কখনো গোলাবর্ষণ হয়নি। সে সময়ে অবশ্য এই কাণ্ডের জন্য জবাবদিহির মুখে পড়তে হচ্ছিল মেজর জেনারেল স্বাগত সিংকে। লেফটেন্যান্ট জেনারেল শ্যাম ম্যানেকাস সেবারের মেজর জেনারেল স্বাগত সিংকে জানিয়েছিলেন, ভারত সরকার খুশি নয়, বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে ছাড়া আর্টিলারি ফায়ার শুরু করা উচিত হয়নি। স্বাগত সিংকে বলেছিল ম্যানেকাস, নাথুলা চোলাতে পরিস্থিতি কীরকম এবং তা সামলাতে কি জরুরি পরিস্থিতি দরকার, স্থায়ী কমান্ডার হিসাবে তিনি সেটা সবার জন্য ভালো বুঝেছিলেন, তাই আর্টিলারি ফায়ারের নির্দেশ দিয়েছিলেন। জবাব ছিল স্বাগত সিংয়ের। বাহিনীর উচ্চতার কর্তারা সে জবাবে খুশি হননি। স্বাগত সিংকে ওই সীমান্ত থেকে সরিয়ে অন্য দায়িত্ব পাঠিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু 1971-এর ভারত পাক যুদ্ধে স্বাগত সিংকে ফের বড় দায়িত্বে এসেছিলেন ওই শ্যাম ম্যানেকাস তখন সেনাবাহিনীর প্রধান। স্বাগত সিং সেবারের নিজের পারদর্শিতা প্রমাণ করেছিলেন। মেঘনা পেরিয়ে ভারতীয় সেনা ঢাকায় ঢুকে পড়েছিল লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিংয়ের নেতৃত্বে। ভারত সরকার পরম বিশিষ্ট সেবা মডেল এবং পদ্মভূষণ দিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিংকে। 1980-র দশকের শুরু থেকে বছরখানেকের জন্য ভারত চীন সীমান্তের একটি বড় অংশের দায়িত্ব থাকা বাহিনীর নেতৃত্বে গিয়েছিলেন মেজর জেনারেল হনু সিংয়ের হাতে। তখন ভারত চীন সীমান্তে আর গোলাগুলি চলে না, কিন্তু চীনা বাহিনী প্রায় এলওসি পেরিয়ে ভারতের এলাকায় ঢুকে চোখ রাঙায়। আর্মাডা ডিভিশনের দায়িত্ব ছেড়ে পাহাড়ি ডিভিশনের দায়িত্বে আসা হনু সিং সম্ভবত প্রথমে বুঝতে পারছিলেন যে কিভাবে বন্ধ করতে হবে চীনের এই প্রবণতা, কারণ পাহাড়ি ডিভিশনকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার সেভাবে ছিল না। কিন্তু অল্প কিছুদিনেই পরিস্থিতি বুঝে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন হনু সিং। সীমান্তে মোতায়েন বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছিলেন, এরপর থেকে যদি এলওসি লঙ্ঘন করে চীনা বাহিনী, তাহলে 3বার সতর্ক করবে ভারতীয় সেনা। চীনা বাহিনীর কথা না শুনলে ভারতীয় বাহিনী আগে গুলি চালাবে, অর্থাৎ চীন যতক্ষণ না গুলি চালাচ্ছে ততক্ষণ ভারতীয় টিকারে আঙুল রাখবে না, এই নীতি আর চলবে না। সতর্কবার্তা না শুনলে গুলি চালানো হবে। জিওসি মেজর জেনারেল হনু সিংয়ের এই নির্দেশ পেয়ে চনমনে হয়ে ওঠে সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা। তবে এই নির্দেশ শুধু ভারতীয় সেনার অন্তরে সীমাবদ্ধ থাকেনি, চীনা সেনার কাছেও সেই খবর পৌঁছে গিয়েছিল। নতুন জিওসি অত্যন্ত কড়া ধাঁচের কমান্ডার এবং সীমা লঙ্ঘন ঘটনার সতর্কবার্তা না শুনলে ভারতীয় বাহিনী গুলি চালাতে পিছুপা হবে না, এমন বিরাট নির্দেশ তিনি দিয়েছিলেন। সে কথা চীনা সামরিক কর্তারা জেনে গিয়েছিলেন। অতএব হনু সিং ওই এলাকার জিওসি যতদিন ছিলেন ততদিন আর একবারের জন্য সীমা লঙ্ঘন করেনি চীনা বাহিনী। পরে হনু সিংও ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল হন। 1971-এর ভারত পাক যুদ্ধে উত্তর পশ্চিম সীমান্তে বড়সড় যুদ্ধ জয়ের স্বীকৃতি হিসাবে তিনি পরমবীর চক্র পান। শনিবার কোর কমান্ডার স্তরের বৈঠক বসে ভারত ও চীনের মধ্যে। লাদাখের টুসুলে ওই বৈঠক হবে। লেহ জেলার মধ্যে পড়ে টুসুল, অবস্থান প্যাংগংয়ের দক্ষিণ দিকে এবং একেবারে এলওসির গায়ে। যে বৈঠক সেখানে হবে শনিবার
তা কিন্তু ভারত চীনের মধ্যে বিরল। সীমান্ত বিরোধী বারবার স্থানীয় স্তরের আধিকারিকদের মধ্যেই বৈঠক হয়। বড় সংঘাতের ক্ষেত্রে খুব বেশি হলে ডিভিশনাল কমান্ডার অর্থাৎ মেজর জেনারেল র্যাঙ্কের আধিকারিকরা বৈঠকে বসেন। এই প্রথম কোর কমান্ডার স্তরের আধিকারিকরা বৈঠক বসেন, অর্থাৎ টেকনিক্যাল লেভেল মিটিং নয়, তার চেয়ে অনেক বড় স্তরের মিটিং বসে দুদেশের সামরিক বাহিনী। এই বৈঠকের আয়োজন বুঝিয়ে দিচ্ছে যে এলওসিতে কোনো পক্ষই এখন একটা প্রদস্তুর যুদ্ধ যায় না। চীন হয়তো এবার বড়সড় সংঘাতে চেয়েছিল, কারণ সকলে জানা, কিন্তু চালটা বোধহয় উল্টো ফল দিয়েছে, তাই পরিকল্পনা বদলাচ্ছে চীন। এমনিতেই করোনা সংক্রমণের আবহে বিশ্বের অনেক বড় বড় শক্তি চীনকে সংশয়ের চোখে দেখতে শুরু করেছে। আমেরিকার সঙ্গে চলতে থাকা শুল্ক যুদ্ধে ঘিরেও আন্তর্জাতিক মহলের একটা প্রভাবশালী অংশ চীনের বিরুদ্ধে। সেসবের মাঝে ভারতের সঙ্গে নিজেদের সীমান্ত বিবাদ নিয়ে চীন বড়সড় উদ্বেগের জায়গা নিয়ে যাওয়ার কূটনৈতিক স্তরে চীন বিরোধী আবহাওয়া আরও গাঢ় হয়েছে। এলওসিতে চীনের কার্যকলাপ বিরুদ্ধে আমেরিকা প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছে। চীন অগ্রাসন দেখাচ্ছে বলে ওয়াশিংটন ডিসি মন্তব্য করেছেন। এই সংঘাতে আমেরিকা কোন পক্ষে রয়েছে তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। নেপালকে কাজে লাগিয়ে ভারতের অস্বস্তি একটু বাড়ানোর চেষ্টা করেছিল চীন, কিন্তু লিপুলে কালাপানি লিম্পিয়ালাদুকে নিজেদের অংশ হিসাবে দেখিয়ে যে মানচিত্র প্রকাশ করার কথা ঘোষণা করেছিল নেপাল, শেষ মুহূর্তে সেই মানচিত্র প্রকাশ স্থগিত করে দিয়েছে কাঠমান্ডু। দক্ষিণ চীন সাগরে নৌবহর পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হলে দক্ষিণ চীন সাগরও যে তেতে উঠতে পারে, সম্ভবত নীরবে সেই বার্তায় দেওয়া হয়েছে। তবে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় সেনা। এলওসিতে যে পরিমাণ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হচ্ছে, যে পরিমাণ অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, তা চীনের চেয়েও বেশি ভয় কি কম নয়। প্রয়োজন হলে দৌলত বেগ ওল্ডির বিমান ঘাঁটিতে C-130 যে সুপার হারকিউলিসের মতো বিরাট সামরিক বিমান যে যখন তখন নামাতে পারে, তা সকলকে দেখিয়ে দিয়েছে ভারত। ফলে ওই এলাকায় বাহিনী, সরঞ্জাম এবং রসদ দ্রুত বৃদ্ধি ভারতের পক্ষে একেবারে কঠিন কাজ নয়। অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় বাহিনী আপাতত প্রস্তুত রয়েছে। প্রসঙ্গত, ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে চীনের মানচিত্র খুঁজে দেখা গিয়েছে আকসাই চীন 1962 সালে যুদ্ধের আগে লাদাখের অংশ ছিল। আকসাই চীন নিয়ে 1919 সালে তিব্বতের একটি মানচিত্রের উল্লেখ টেনে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং বলেছেন, ভারতের ধারণার সঙ্গে সহমত। ভারতের ভেতরে দ্রুত ঢুকে পড়া হামলা চালানোর প্ল্যান ছিল চীন, তবে সময় মতো সেনা মোতায়েন করায় তা আটকানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, 1980 সালে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছিল শক্তিশালী কামান বফোর্স। কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল শক্তিশালী বফোর্স কামান। তো এটা ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি কি চান ভারত চীন যুদ্ধ নাকি আলোচনার মাধ্যমে সহাবস্থান? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।